নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম নেবেন আমার সকল চাষি ভাই, সকল দর্শকবৃন্দ যারা ভিডিওটা দেখছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের যারা বোরো ধানের আমরা চাষ করেছি, সেই বোরো ধানের প্রথম থেকে শেষ অবধি, মানে ধানটা কাদা করা থেকে, ধানের জমি কাদা করা থেকে শুরু করে একদম ধানটা কেটে বিক্রি করা অবধি আমাদের টোটাল এই যে বিষয়গুলো রয়েছে, মাঝখানে খুঁটিনাটি ওষুধ দেওয়া রয়েছে, রোপণ করা রয়েছে, চাপান সারের ব্যবস্থাপনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ধানটা কাটা রয়েছে, ধানটা শোকানো রয়েছে, তার মাঝে আরও অনেক স্টেপস রয়েছে, ছোট ছোট খুঁটিনাটি তথ্য। তো সেগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কী কী করছি, কত টাকা খরচ হয়েছে বা কত টাকা খরচ হবে, মানে মোদ্দা কথা হচ্ছে আমি যে বোরো ধানের চাষ করছি, একদম কাদা করা থেকে শুরু করে কাটা অবধি বা বিক্রি করা অবধি টোটাল খরচ কতটা, টোটাল ক টাকা খরচ হচ্ছে আমার এই 1 বিঘা পরিমাণ ধানে। 1 বিঘা আমাদের এখানে 40 শতক, আগেই বলে রাখি। এবং এই 40 শতক 1 বিঘা পরিমাণ জমিতে আমি কত টাকা খরচ করছি আর কত টাকার ধান বিক্রি হবে যদি না কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয়। বা প্রাকৃতিক দুর্যোগ বলতে হয়তো শিলাবৃষ্টি হয়ে গেল, সমস্ত ধান নষ্ট হয়ে গেল। সেটা তো যে কোনো ফসলেরই, যে কোনো মানে প্রফেশনেরই একটা মানে সেই নেগেটিভ দিকটা থাকে যে যখন তখন কোনো একটা ক্রাইসিস তার মধ্যে আসতেই পারে। কিন্তু আমি ধরে চলছি যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এবছর হলো না, এবং সেই ধরেই কিন্তু আমি এগোচ্ছি। আজকে আপনাদেরকে এই বোরো ধানের টোটাল কোন স্টেপে কতটা খরচ, কোন বিষয়ের উপরে কতটা খরচ আছে, টোটাল কি খরচ রয়েছে, এবং তারপরে ধানটা বিক্রি হবে কত টাকায়, কতটা মোট ফলন হবে, মোটামুটি আমার ধানে যেটা ফলন হয় ওভারঅল প্রত্যেক বছর, সেটাই আমি সেই ডেটাটার বেসিসে আপনাদেরকে আমি খরচ এবং হচ্ছে বিক্রি সেটা দেখাবো, এবং বিক্রি করে টোটাল কত টাকা আমার এখানে লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে। কারণ যে কোনো ফসলের যেমন লাভ হয় সেরকম কিন্তু তার লোকসানেরও একটা চান্সেস থাকে। যে কোনো ফসল চাষ করার আগে একবার মাথা ঠান্ডা করে, একজন চাষি হিসেবে নয়, একজন মানে ব্যবসায়িক হিসাবে আমাদেরকে কিন্তু ভাবনা চিন্তাটা করতে হবে যে আমরা এত টাকা টোটাল এই ফসলটার উপরে এই 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 ব্যবহার করব, এই এই খরচ রয়েছে, এবং টোটাল মোটামুটি আমাদের এত টাকা একটা খরচ আসতে পারে, এবং সেই ফসলটা আমাদের এরকম একটা যদি আমরা দাম পাই তাহলে এত টাকা আমাদের বিক্রি হবে। ওভারঅল আমরা ফসলটায় কিন্তু একটা লাভের মুখ দেখতে পারি নাকি লোকসানের সম্ভাবনা বেশি। তো সেই হিসেবটা আমাদেরকে কিন্তু সবসময় যে কোনো ফসল চাষ করার আগে করতে হয়। আমি নিজে যেটা করি সেটা আমি আপনাদেরকে বলছি। তো আমরা অনেক চাষি রয়েছি যারা কিন্তু এই হিসেবটা করি না, যে কত টাকা আমরা খরচ করছি, কত টাকা ঢালছি, আর কত টাকা এখান থেকে আমরা তুলতে পারছি, সেই হিসেবটা আমরা করি না। সেই কারণে আজকের দিনে দেখছেন আলু চাষের এই চরম অবনতি। আলু চাষিরা কিন্তু এই 2-3 বছর লোকসান খেয়ে খেয়ে তারা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাবে আলুর চাষ হয়তো বন্ধ হয়ে যাবে বা খুবই কমে যাবে। তো আমাদেরকে যে কোনো ফসল চাষ করার আগে, আমি যদি আলু চাষের আগে একবার হিসেবটা করতাম যে আমার আলু চাষে 30,000 টাকা খরচ রয়েছে, যদি আমার 100 বস্তা ফলন হয় এবং যদি আমি 300 টাকা দাম পাই, তবেই আমার খরচ উঠবে, তাই না? তো সেই হিসেবটা যদি আমি করতাম, আমি কিন্তু হারগিজ কোনোভাবেই, বা আমি নয়, যে কোনো চাষি কোনোভাবেই কিন্তু পোখরাজের চাষ এবছর করতো না। যদি হিসেব করে সে চাষটা করতো, যদি সেই ভাবনাটা একবার ভাবতো যে আমার এত টাকা খরচ রয়েছে, আমাকে পোখরাজ আলু কমসে কম 300 টাকার উপরে বিক্রি করতেই হবে, নাহলে আমার কিন্তু খরচ উঠবে না। তো 3 মাস যে খাটাখাটনিটা করলেন, শুধু কি খরচ তুললে হবে না, লাভও করতে হবে, না হলে খাবেন কি? না হলে ওই যে ধার দেনা করে আপনি চাষটা করেছেন, সেখানের সুদ মেটাবেন কি করে, সেখানের আপনি সেই জিনিসটাকে ছাড়িয়ে আনবেন কি করে, এবং নিজে দুমুঠো মুখে কি দেবেন? তো প্রফিট বা লাভ আমাদেরকে কিন্তু করতে হবে। তাই যে কোনো ফসলের লাভ লোকসান হিসেব করাটা আগে দরকার, এবং তারপরে ফসলটা চাষ করা দরকার। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মানে উদ্দেশ্য নয় যে আপনাকে আমি এখানে বসে বসে সময় নষ্ট করি আপনার, বা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি, তা নয়। মানে কথাটা যদি আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেন, যদি একটুখানি অ্যাপ্লাই করতে পারেন না, দেখবেন পরবর্তীকালে চাষ আপনি যখন করছেন খুব ভেবেচিন্তে হিসেব করে চাষটা করছেন, সবসময় দেখবেন প্রফিটের দিকে থাকবেন। যেটা আজকের দিনে মানে অধিকাংশ চাষি, আমি বলবো প্রায় 90% চাষিরা কিন্তু যে হিসেবটা করে না, এবং 90% চাষিরাই কিন্তু লোকসানে থাকে সব সময়। 10% চাষি তারাই লাভবান হয় যারা কিন্তু হিসেব করে চাষ করে, হিসেব করে খরচের হিসেব রাখে, যারা কিন্তু কত টাকার বিক্রি হলো, বা ফসলটা লাগানোর আগে তারা হিসেবটা করে যে হ্যাঁ আমার এত টাকা খরচ হবে, আমি যেন এই টাকাটা তুলতে পারি। তো আজকে সেরকমই বোরো ধানের বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে খোলামেলা কথা বলবো। কোন স্টেপে কত টাকা খরচ রয়েছে, ওষুধে কত টাকা খরচ, প্রথমে স্প্রেতে কত টাকা খরচ, কাদা করতে, জলের জন্য কত টাকা, চাষে কত টাকা খরচ, তো সমস্ত বিষয়টা খরচটা আমরা হিসেব করে যোগ করব, এবং শেষে গিয়ে কত টাকার ধান বিক্রি হতে পারে এবং সেখান থেকে কত টাকা আমরা লাভ করতে পারি সম্ভাবনা, সেটা আমরা আজকে বের করব।
তো আসুন ভিডিওটা শুরু করি, সম্পূর্ণটা দেখবেন। ভিডিওটা হয়তো একটুখানি লম্বা হবে, একটুখানি লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি চাই আপনারা জিনিসটাকে বুঝুন এবং খরচটা আপনারা টোটালটা জানুন, জেনে আপনারা চাষটা করুন পরবর্তীকালে। তো বোরো ধানের বিষয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? আসুন শুরু করি। তো হিসেবটা করার জন্য আমি কিন্তু এখানে একটা হিসেব করে এনেছি, সেটা আপনাদেরকে আমি দেখাবো যে টোটাল। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা হিসেব আমার কাছে করা হয়েছে, রাফ অ্যান্ড টাফ হিসেবটাই করেছি। তো আজকে আপনাদেরকে বোরো ধানের প্রথম থেকে কি খরচ রয়েছে কোন স্টেপে সেটা জানাবো। তো দেখুন, প্রথমেই রয়েছে আমাদের চাষ কত টাকার চাষ লাগে? মোটামুটি 1,000 টাকার, ঠিক আছে? 1,000 টাকার মানে আপনি যদি একবার চাষময় করেন, একবার কাদা করেন, তাহলে 1,000 টাকাতেই হয়ে যায়, ঠিক আছে? এরপরে হয়েছে পানি বা জল, যেখানে যেটাই বলেন। তো আমাদের যেটা ইলেকট্রিক পাম্পে আমরা যখন জল সেচ দিই, আমাদের এখানে যেটা চলে, রেট যেটা চলে, প্রতি বিঘা পিছু কিন্তু 2,000 টাকায় পুরো বড়ো সিজনটা, মানে পুরো বড়ো ধানটা যতটা জল লাগবে 2,000 টাকায় কিন্তু জল কিনতে পাওয়া যায়, বা জল দেয় যাদের সাবমার্সিবল আছে তারা কিন্তু জল বিক্রি করে 2,000 টাকায় পুরো সিজন, মানে ধানের সিজনটা যেটা বড়ো ধানের সিজন। তো সেটা 2,000 টাকা ধরলাম। এরপরে হচ্ছে আমরা কি করি না, কাদা করি। তো কাদা করার সময় আমরা চাপান সার ব্যবহার করি সেখানে। তো আমি যেটা ব্যবহার করি নিজে, সেটা হচ্ছে এনপিকে সার ব্যবহার করি, সুপারি ব্যবহার করি যেটা সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া ব্যবহার করি, অনুখাদ্য ব্যবহার করি। তো ইউরিয়ার জন্য আমার টোটাল ধানের জীবদ্দশায় আমি কিন্তু 2 থেকে 3টে স্টেপে ইউরিয়াটা ব্যবহার করি, এবং টোটাল আমি ধানের জীবদ্দশায় 20 কেজি ইউরিয়া ব্যবহার করব। তো 20 কেজি ইউরিয়ার খরচ হচ্ছে 200 টাকা। 45 কেজির যে এক ব্যাগ ইউরিয়া তার দাম হচ্ছে 400 টাকা, এবং আমাদের 20 কেজির দাম হচ্ছে মোটামুটি 200 টাকা। আমি ম্যাক্স টু ম্যাক্স ধরছি, ম্যাক্সিমাম, ঠিক আছে? এনপিকে সার আমি টোটাল ব্যবহার করব 30 কেজি টোটাল, মানে কাদায় কিছু ব্যবহার করেছি, প্রথম চাপান সারের সময় কিছু ব্যবহার করেছি, আবার হচ্ছে দ্বিতীয়বারে যখন আমি মেন চাপান দেবো 35 দিনে তখন আবার ব্যবহার করব। তো এনপিকে সারের জন্য আমি 30 কেজি ধরেছি, যার দাম হচ্ছে প্রায় 1100 টাকা, ঠিক আছে? এরপরে হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোরাইজাল ফার্টিলাইজার, যেটা আমি ব্যবহার করেছি হচ্ছে টাটার র্যালি গোল্ড, বা আরও যদি অনুখাদ্য অন্য কিছু রয়েছে, হিউমিক অ্যাসিডযুক্ত যে কোনো কেউ যদি ব্যবহার করেন, সাগরিকা কেউ ব্যবহার করলেন, বা আরও অনেক কিছু দানা রয়েছে যেগুলো ব্যবহার করতে পারেন। তো সেই অনুখাদ্যের জন্য ধরেছি আমি 150 টাকা কেজি, আমার যেটা লেগেছে 150 টাকা। আচ্ছা, রোয়ানোর ধানটা যে রোপণ করছেন না, সেই রোপণ করার জন্য যে লোকটা দরকার, আমাদের এখানে 12টা করে লোক লাগছে 1 বিঘা পরিমাণ জমি রোপণ করতে। 12টা লোক 250 টাকা মজুরি, টোটাল খরচ হচ্ছে 3,000 টাকা। এরপরে হচ্ছে নিরেন করা হয়, ধানটা যখন আপনি লাগাবেন সেখানে দুটো একটা আগাছা হবে। তো তার জন্য আমরা কি ব্যবহার করি না, আমরা সিনজেন্টার একটা ঘাস মারা ব্যবহার করি। তো সেখানে বিঘা পিছু আমাদের মোটামুটি 100 টাকা খরচ আসে। এরপরে হচ্ছে তবুও কিন্তু আমাদের নিরেন করতে হয়, ধানটা নিরেন দিতে হয়, যাতে আমাদের যে চাপান সারটা রয়েছে জমিতে সেটা যেন নাড়াচাড়া হয় একবার। তো তার জন্য 2টো লোক নেওয়া হচ্ছে, এবং 2টো লোকের আমাদের এখানে নিরেনের মজুরিটা কম, 200 টাকা মজুরিতে পাওয়া যায়, এবং 1 বিঘা 2টো লোক লাগে, 400 টাকা খরচে হয়ে যায়। তো এরপরে যে খরচটা রয়েছে, যেটা আগে আমার বলা দরকার ছিল, সেটা হচ্ছে জমি আমরা যে রোপণ করব, যে কাদা করব, তার আগে আমাদের জমিটাকে কিন্তু ঠিক করতে হয়। আলের যে ঘাসগুলো সেগুলো কাটতে হয়, আল বাগানো যেটাকে বলে, মাচেল রয়েছে, শিউড়ি দেওয়া রয়েছে যাতে জল না বেরিয়ে যায়। তো এই সমস্ত কাজের জন্য আমি একটা লোক কিন্তু ধরেছি, বিঘা পিছু একটা করে লোকেই হয়ে যায়। তো সেটা আমাদের এখানে মজুরি হচ্ছে 350 টাকা, 350 টাকায় ওই লোকটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে না এরপরে হচ্ছে চাপান ছড়ানো, যে চাপানগুলো ছড়াবো আমরা, ধরুন 2 থেকে 3 বার যে চাপান ছড়াচ্ছি, তো একটা লোক প্রতি 1 বিঘা জমিতে কিন্তু হয়ে যায় টোটাল। তাহলে কিন্তু টোটাল আপনার 3 বার যদি একটা জমিতে আপনি চাপান দিচ্ছেন, কাদার সময় একবার, প্রথম চাপান একবার, দ্বিতীয় চাপান একবার, টোটাল কিন্তু একটা লোকের খরচই কিন্তু আসে। তো সেটাও আমি ধরে নিচ্ছি 350 টাকা। এরপরে হচ্ছে বীজের খরচ, আপনি যে ধান রোপণ করছেন বোরো ধান, তার তো বীজ তৈরি করেছেন, বোরো ধানের বীজ তৈরি করতে প্রচুর খরচ, প্রচুর কিন্তু তার ট্রিটমেন্ট, প্রচুর কিন্তু সেটাকে ছেলে মানুষ করার মতো তাকে কিন্তু যত্ন করতে হয়। তো তার পিছনে অনেক টাকা খরচ রয়েছে। প্রতি বিঘা আপনার জমি রোপণ করতে গেলে বীজের জন্য 1500 টাকা করে খরচ হয়। আমার 10 বিঘার বীজ ফেলা ছিল, সেখানে দেখলাম হিসেব করে প্রচুর খরচ করেছি আমি, কিন্তু 15,000 টাকার বেশি পেরোয়নি। তো আমি ম্যাক্স টু ম্যাক্স একটা 1500 টাকা খরচ ধরছি, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের যে বিষয়গুলো পড়ে রইলো সেগুলো হচ্ছে স্প্রে। তো স্প্রে করতে আমি যেটা প্রথম স্প্রে করব, একটু কম দামের কীটনাশক স্প্রে করব, যেগুলো প্রফেনোফস প্লাস হাইপারমেথ্রিন অথবা ইমামেকটিন বেনজয়েড, অথবা আমরা
প্রোফেনোফসের পরিবর্তে আমরা ক্লোরোপাইরিফস ব্যবহার করতে পারি, যেমন 505, হামলা, এই গ্রুপের ওষুধগুলো আমি স্প্রে করব প্রথম স্প্রেটায়। সেখানে আমার ব্যারেল পিছু খরচ পড়বে কিন্তু স্রেফ 30 টাকা। আর লেবার যে খরচ, যেটা ছড়ানোর জন্য যে খরচটা, সেটা সমস্ত কিছু যদি ধরি, 1 বিঘা পরিমাণ জমিতে আমি 4 ব্যারেল স্প্রে করব এবং সেখানে খরচ আসবে 150 থেকে 180 টাকা প্রথম স্প্রেটা। ঠিক আছে, যেহেতু আমি অনেকটা জমি চাষ করেছি, আমার কিন্তু সেখানে একটা সেফ স্কোর কোথায় জানেন? সেখানে হচ্ছে আমি যখন ওষুধ কিনছি, আমি 1 লিটার 2 লিটার ওষুধ কিনছি, খরচ অনেকটা আমার কম হচ্ছে। এরপরে রয়েছে দ্বিতীয় স্প্রেটা আমি একটু ভালো করব, কাটাফ হাইড্রোক্লোরাইড, যেটা আপনারা কারতাপ নামে পেয়ে যাবেন। জেইউ কোম্পানি বা হচ্ছে কৃষি রসায়নের অনেক কোম্পানি রয়েছে। সেই কাটাপে আমার খরচ হবে প্রতি বিঘা পরিমাণ জমিতে প্রায় 280 থেকে 300 টাকা। সেই স্প্রেটা 4 ব্যারেল স্প্রে, আমি 4 ব্যারেল জল স্প্রে করব, 300 টাকা খরচ হবে। যেটা তৃতীয় স্প্রে আমি একটু ভালো মানের স্প্রেটা দিতে চাইছি। কি দেব? তো তৃতীয় স্প্রে আমি হয় ভাইগো দেবো, না হলে আমি কিন্তু সেখানে ক্লোরাইনটি নিলিপ্রোল দেবো, যেটা আমাদের সিনজেন্টা যে ওষুধটা পাওয়া যায়। তো এই যে ক্লোরাইনটি নিলিপ্রোল বা ভাইগো আমি ব্যবহার করব, তার জন্য আমার বিঘা পিছু খরচ হবে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 450 টাকা, 400 থেকে 450। এটা কিন্তু আমি ধরে নিচ্ছি যে স্প্রে যে করছে সেটা কিন্তু লোকেই স্প্রে করছে এবং লোক দিয়ে স্প্রে করাচ্ছি বলে আমি খরচটা একটু বেশি করেই ধরছি। সেই স্প্রে করানোর যে খরচ, মানে তার যে মজুরি, সেটা ধরেই কিন্তু আমি টোটালটা আপনাকে বলছি। এরপরে আমি চাইছি আমি চতুর্থবারও আবার স্প্রে করব। চতুর্থবার আমি চাইছি একটু কম দামের আবার কীটনাশক ব্যবহার করব মাঝখানটা। তো সেবারে আমি কিন্তু আবার কাটাপ ব্যবহার করব এবং কাটাপের সেখানে আমি খরচ করব বিঘা পিছু ওই 280 থেকে 300 টাকা। এরপরে হচ্ছে পঞ্চম স্প্রে করব যদি প্রয়োজন হয়, যদি দেখি ধানের শীষ বেরোনোর আগে, শীষ বেরোনোর মুহূর্তে একবার স্প্রে করতে হয়েছে, এবং তখন আমি কিন্তু খুব দামি কীটনাশকই ব্যবহার করব। সেটা হয় ভাইগো হবে, না হলে এনসিপিও হবে। তো সেই ওষুধে আমার খরচ পড়বে বিঘা পিছু কিন্তু 450 থেকে 500 টাকা। সেই স্প্রেটার কথা, পার্টিকুলার সেই স্প্রেটা 1 বিঘায়, এটাও কিন্তু লেবারের চার্জ ধরেই আমি বলছি। তো টোটাল আমার স্প্রে 5 বার করলাম, 5 বারের প্রত্যেকটার স্টেপ বাই স্টেপ আপনাকে খরচ আমি বললাম। এরপরে হচ্ছে ধানটা আমি পটাশ ছড়াবো। পটাশ আমি এখানে যেটা ব্যবহার করি কাঠা কেজি, মানে 1 বিঘা জমিতে কিন্তু 20 কেজি পটাশ ব্যবহার করি। তো আমি সেটাই ব্যবহার করব। অনেকে কি করে 12 কেজি, অনেকে 15 কেজি, সেটা আমি বাদই দিলাম, আমি ম্যাক্সিমামটা ধরছি এখানে। তো আমি সেখানে খরচ আসবে আমার সেখানে পটাশের জন্য 800 টাকা। 20 কেজি পটাশের দাম 800 টাকা, মোটামুটি একটা রাফ হিসেব। এরপর হচ্ছে ধানটা যে ধান কাটবো, ধান কাটার জন্য আমার কিন্তু 2000 টাকা খরচ রয়েছে। মেশিনেই কাটুন আর হাতেই কাটুন। হাতে কাটলে সেই যে খড়টা পাবেন বা বিচালিটা পাবেন, সেটা বিক্রি করলে ওভারঅল দেখা যাবে 1500 থেকে 2000-এর মধ্যেই খরচটা থাকবে ধান কাটার। এরপরে হচ্ছে ধানটা শোকাবেন, যদি মেশিনে কাটেন ধানটা শোকাতে আরও একটা লোক লাগবে 300 টাকা। তো সমস্ত কিছু হিসেব করে আমি যা দেখলাম 14,800 থেকে 15,000 টাকা ম্যাক্সিমাম খরচ রয়েছে। এত কিছু পরিচর্যা আমি যে করেছি, এত কিছু ওষুধ, এত কিছু নানা রকম কীটনাশক, অনুখাদ্য, এত চাপান ব্যবহার করেছি, সব কিছু মিলিয়ে কিন্তু ওই 15,000 টাকা ম্যাক্সিমাম খরচ পড়বে। যারা একটু কম খরচের মধ্যে ধান উৎপাদন করেন তাদের কিন্তু 12,000 টাকা খরচ আসবেই, এটা আসবেই, কমসে কম আসবে, হিসেব করে দেখবেন আসবে। তো সেই হিসেবে আমাকে কিন্তু 15,000 টাকার বেশি ধান বিক্রি করতে হবে। তো এই যে এত খরচ করলাম, ধানও কিন্তু চরম আমি তুলব। ধান আমি কতটা তুলব? এই 40 শতক জমি বা 1 বিঘা পরিমাণ জমি থেকে আমি কিন্তু প্রায় আপনার 1200 কেজি, অর্থাৎ 20 বস্তা ধান, আমাদের এখানে 60 কেজিতে বস্তা, এবং 20 বস্তা ধান মানে 1200 কেজি ধান আমি কিন্তু তুলব কমসে কম। তো 1200 কেজি ধান যখন তুলছি, তার মানে কি পরিমাণ খরচ করেছি বুঝতে পারলেন, হিসেব করে আপনাকে দিলাম আমি। তো 1200 কেজি ধান আমি কিন্তু 1 বিঘায় তুলব, এবং দেখা যাবে আমার 1 বিঘা পরিমাণ জমি থেকে প্রায় আমার কিন্তু, আমাদের এখানে যেটা ধানের দাম উঠতি মুখে, বড় ধানের যে দাম থাকে 1400 থেকে 1500 টাকার মধ্যে। আগের বারে 1550 টাকাতেও কিন্তু ধান বিক্রি হয়েছে উঠতি মুখে। আর আমরা পরে ধানটা বিক্রি করেছিলাম 1700 টাকা করে, সেটা বাদই দিলাম। আমি 1500 টাকা করে রাফ হিসেব করে যদি দেখি, 30,000 টাকার ধান কিন্তু বিক্রি হবে। যদি ফলন কম হয় একটুখানি, সেখানে কিন্তু ধরে নিচ্ছে আমি 18 বস্তা ধানও যদি হয়, আমার কিন্তু 27,000 টাকা ধান বিক্রি হবে কমসে কম। তো কত টাকা লাভ রইলো এখানে? কিন্তু প্রায় বিক্রি থেকে খরচ বাদ দিয়ে সেখানে দাঁড়াচ্ছে 12,000 টাকা। তো আমি 15,000 খরচা করলাম, আমি কিন্তু 12 থেকে 13,000 টাকা লাভ করলাম। তো এইভাবে হিসেব করে আমাকে কিন্তু চাষ করতে হবে, এবং কত টাকা বড় ধানের খরচ হয় বা করলাম আমি, কত টাকার মোটামুটি একটা বিক্রি হতে পারে। যদি রকম প্রাকৃতিক দুর্যোগ না হয়, সেক্ষেত্রে কিন্তু হিসাবটা আপনাকে আমি দিলাম। প্রাকৃতিক দুর্যোগ হলে ক্ষয়ক্ষতিটা সেখানে হবে, এবং সেখানে কিন্তু আপনার লোকসান হবেই। তো সেই বিষয়টা আলাদা, সেটা কিন্তু অন্য একটা স্টেপ, সেটা অন্য একটা বিষয়। যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না হয়,
মানে শিলাবৃষ্টির কথা বলছি, তাহলেই কিন্তু এই হিসেবটা এসে এখানে দাঁড়াবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে। আমি সমস্ত বিষয়টা খুঁটিনাটি, কোনটা কি খরচ, কতটা কি বিক্রি, কতটা কি লাভ, সমস্ত হিসাবটা আপনাকে বললাম, এবং কত টাকা কি লাভ হওয়ার সম্ভাবনা থাকে একটা বড় ধানের চাষে 1 বিঘা পরিমাণ জমি থেকে, সেটা আপনাদের কাছে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এত পরিশ্রম করে এত মানে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আমি আশা রাখি আপনারা একটা লাইক করে সেই কষ্টটাকে কিন্তু দূর করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়, এখানে শেষ করলাম।